আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। শনিবার রাতে ডাক্তার জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনের পর সকালে হাসপাতালে ভিড় কিছুটা কম দেখা গেছে। তবে বিএনপি পক্ষ থেকে নতুন কোনো তথ্য গতকাল রাতের পর থেকে গণমাধ্যমকে জানানো হয়নি। বেগম খালেদা জিয়া লিভার, কিডনি ও হৃদরোগ সহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ২৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী খবর আছে আপনার কাছে, এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? মিলি, গত ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে তার শারীরিক যে বিভিন্ন সমস্যা রয়েছে, অর্থাৎ কিডনি, লিভার, আর্থ্রাইটিস সহ কিন্তু তার বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। সেসব জটিলতা নিয়েই কিন্তু সরাসরি ওনাকে সিসিইউতে ভর্তি করানো হয়। তারপর থেকে কিন্তু দফায় দফায় চিকিৎসকরা তার বিভিন্ন বিষয়, অর্থাৎ কিডনি ট্রিটমেন্টের জন্য কিন্তু ডায়ালাইসিস করানো হয়েছে ইতিমধ্যে, এবং সেই বিষয়টিও কিন্তু তারা গতকাল রাতে যখন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তার যে সিচুয়েশন ছিল, শারীরিক সিচুয়েশন, সেখান থেকে আসলে না ভালো না মন্দ এরকম একটি অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন রয়েছে। এবং গতকাল রাতের পর এই পর্যন্ত কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোনো তথ্য গণমাধ্যমকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়নি। এটি যেমন একদিক, অন্যদিকে হচ্ছে যে দলের পক্ষ থেকে কোনো নেতাকর্মী, একমাত্র গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ছাড়া কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মী এখন পর্যন্ত আসেনি। এবং গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে যেটি বলেছিলেন যে এই এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদেরকে না আসতে নিষেধ করেছেন, অর্থাৎ এখানে কোনো ধরনের ভিড় না করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, নেতাকর্মীদেরকে দোয়া করতে বলা হয়েছে। এটি একটা দিক। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ সকালের পর, অর্থাৎ 11:30 থেকে কিন্তু এখানে কিছু সাধারণ মানুষ, অর্থাৎ যারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ভক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন বেলা বাড়ার সাথে সাথেই। এটি যদিও দল থেকে নিষেধ করা হয়েছে। আর তার শারীরিক অবস্থার বিষয়ে আরেকটি বিষয় বলে রাখি, তাকে বিদেশে নেওয়ার বিষয় যেটি বলা হয়েছিল, ডাক্তার জাহিদ যেটি বলেছিলেন যে তাকে আসলে বিদেশে নেওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে নেই। তবে বিদেশে যে ধরনের সেবা বা চিকিৎসা দেওয়া হয় সেই ধরনের চিকিৎসায় কিন্তু এখানে বিদেশি, অর্থাৎ সৌদি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ কয়েকটি দেশের মেডিকেল চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালে। এবং তারা বলছেন যে এটি আসলে বিশ্বমানের সেবার মতোই কিন্তু এখানে চিকিৎসা চলছে। বিদেশে এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় বিদেশে নেওয়া মোটামুটি সম্ভব নেওয়া হচ্ছে না। এটি কিন্তু সবশেষ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে তারা এই বিষয়টি তারা চিন্তা করে দেখবেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা। এ ছিল আমার কাছ থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে ৩টি স্থানে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে স্থানীয়রা। এতে ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল 10টার দিকে উন্নয়ন আন্দোলন নামের একটি সংগঠনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করে। এ সময় সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার বটতলী ও চকরিয়া স্টেশনে সড়কে অবস্থান করে অবরোধ তৈরি করে এলাকাবাসী। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। বেলা 11:30টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদ হাসান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর অভিযোগ গঠনের পুনর্বিবেচনার শুনানি শেষ হয়েছে। আদেশ হতে পারে কিছুক্ষণ পর। এই মামলার অভিযোগ গঠনের জন্য সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন টিম। সকালে এই মামলার শুনানি শুরু হয়। এ সময় জুলাই গণভ্যুত্থানকে সোকল্ড বলেও আখ্যায়িত করেছেন ইনু। তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। একই সঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। কুষ্টিয়ার 6 জনকে হত্যার এই মামলায় জুলাই আগস্টের আন্দোলন দমনে 23 অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেওয়ারও কথা রয়েছে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাবন্দী ছিলেন। তানভীর মাহমুদ শনিবার দুপুর 1:30টার দিকে অসুস্থতা বোধ করলে তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল 4টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 602 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত 10:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তানভীর কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার। অস্তিত্বহীন কোম্পানির নামে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারপারসন জেসমিন ইসলাম সহ 9 জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ আজ। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে 2টা থেকে সমাবেশ শুরু হবে। সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলগুলো। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ 8 দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, 5 দফা দাবিতে 8 দলের আন্দোলন ঢাকায় সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিটি বিভাগে সমাবেশ চলবে। নোয়াখালী আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংকের 10 কোটি টাকা দুর্নীতির অভিযোগে শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। র্যাব জানায়, আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে প্রায় 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন পৃথক 2টি মামলা দায়ের করেছে। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। দুদকের মামলা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলমগীর নোয়াখালী ও সেনবাগ শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালীন জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। আজ তাকে আদালতে তোলার কথা জানিয়েছে র্যাব। আবারও দেশের খবর। দর্শক, এই মুহূর্তে মোবাইল অপারেটরদের দাবি দেওয়া নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, এখনো কি বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা এবং সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন? এবং আপনারা যদি দেখেন যে আমার ঠিক পিছনে কিন্তু আসলে মানববন্ধনটি হচ্ছে এবং এখানে আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে রাস্তার দুপাশেই কিন্তু আসলে আজকে যে মোবাইল অপারেটরদের যে মানববন্ধন, তারা কিন্তু আসলে মানববন্ধনটি করছে এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা যেটা বলছে যে আসলে দেশের অর্থনীতি বাঁচাতে এবং মুক্ত বাণিজ্যের আসলে কোনো বিকল্প নেই এবং এছাড়া যে তাদের যে বলার ভাষ্য, তারা মোবাইল অপারেটর মহাসচিব উনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি আসলে জানিয়েছেন যে তাদের লাখো মানুষের আসলে রুটি রুজি এই মোবাইল বাজারটা রক্ষা করার এবং তারা কিন্তু আসলে চাচ্ছেন যে সংস্কার এবং উন্মুক্ত আমদানির দাবিতে আসলে তারা আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধনটি করছেন এবং তারা বলেছে যে সরকারের কর তাদের যে সরকারকে কর দিতে কর দিতে তাদের আসলে কোনো সরকারের বিরোধিতা তারা করছেন না, কিন্তু তারা আসলে চাচ্ছেন যে সরকার করের যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং মোবাইল অপারেটর
ব্যবসায়ীদের সাথে আসলে তারা কোনো রকম কোনো না বসে বা কোনো বৈঠক না করে বা তাদের সাথে কোনো আলোচনা না করে তারা আসলে এই একক সিদ্ধান্ত হচ্ছে গিয়ে বিরোধিতা আসলে তারা করেন এবং তারা তাদের ন্যায্য হচ্ছে গিয়ে কর বা ন্যায্য অধিকার আসলে তারা বাস্তবায়ন করতে চায়। এছাড়াও কিন্তু তারা এটাও বলেছেন যে কিছু সিন্ডিকেট আছেন এবং সিন্ডিকেটের যে কালো হাত, সেই কালো হাত থেকে আসলে মোবাইল অপারেটর যে মোবাইল বাজার রক্ষা করা সেটি তারা আসলে হচ্ছে গিয়ে তাদের দাবির মূল লক্ষ্য, যে আসলে সিন্ডিকেট রক্ষা করা এবং দেশকে বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য এবং মুক্ত বাণিজ্যের কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে আসলে তারা চাচ্ছেন যে সরকারের সাথে তারা বসবে এবং তাদের দাবির দেওয়া হচ্ছে কি তারা তুলে ধরবে এবং এছাড়াও তারা এটাও বলেছেন যে তাদের সাথে যেটা আমরা আসলে কথা বলে বুঝতে পেরেছি যে এখানে কিন্তু। দর্শক, জানছিলাম মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন কর্মসূচির খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।